হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে আরো একবার তোমাদের সাথে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর মক টেস্ট নিয়ে, মানে আমরা এখানে ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে ডিসকাশন করবো আজকের এই ভিডিওতে। তোমরা জানো যে নতুন যে সিলেবাসটা দেওয়া হয়েছে, সেই সিলেবাসের আন্ডারে যে টপিকগুলো দেওয়া হয়েছে, সেই টপিকের ওপরই কিন্তু বেস করে আমরা এই প্র্যাকটিস সেটটাকে রেডি করেছি। তো ইম্পর্টেন্ট একটা সেশন হতে চলেছে। তোমরা ভিডিওটার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভালো করে দেখো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেরি না করে আমরা স্টার্ট করে দিই প্রথম কোশ্চেন ডিসকাশন। ফার্স্ট দেখো, প্রশ্ন দেওয়া হয়েছে প্রফিট অ্যান্ড লস থেকে, ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, আর এই টপিক থেকে তুমি ধরে নাও 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু আসতে চলেছে। তো বলছে যে একজন ব্যবসায়ী তার পণ্যের মূল্য চিহ্নিত করেছেন যাতে তার 50% লাভ অন্তর্ভুক্ত করা যায়। মানে ব্যাপারটার মানেটা এটা দাঁড়ালো যে একজন ব্যবসায়ী সে দ্রব্যের চিহ্নিত মূল্য মানে এমআরপিটা সে 50% বাড়িয়ে রেখেছে যাতে সে 50% লাভ করতে পারে। তিনি চিহ্নিত মূল্যের উপর 32% ছাড় দিয়ে যখন বিক্রি করছে, তাহলে পণ্যের প্রকৃত লাভ কত হবে? পার্সেন্টেজে চেয়েছে, তার মানে আমরা এটা বুঝলাম যে প্রথমে সেই ব্যক্তি কি করেছে, দ্রব্যের চিহ্নিত মূল্য বাড়িয়ে দিয়েছে, তারপর সেখান থেকে 32% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে তার কত পার্সেন্ট প্রফিট হবে। তোমরা চাইলে এটাকে একটা পার্সেন্টেজের সিম্পল ফর্মুলা আছে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, সেই ফর্মুলা ইউজ করে করতে পারো, অথবা আমরা ফ্র্যাকশন ইউজ করেও করতে পারি। চলো একটা সিম্পল, যেহেতু এখানে রাউন্ড ফিগার ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা ওই ফর্মুলাটা ইউজ করে দিই, যেটা আমি শুরুতে বললাম, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। যেহেতু প্রথমে আমি কি করছি 50% ইনক্রিজ করছি, তারপর সেই জায়গা থেকে আমি 32% আবার কি করছি, ডিক্রিজ করছি। তাহলে ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, কিন্তু এখানে প্লাস মাইনাসে চেঞ্জ হবে, যেহেতু একবার 50% বৃদ্ধি হচ্ছে আর একবার 32% ছাড়, মানে কি হ্রাস দেওয়া হচ্ছে। তাহলে এক্স এর জায়গায় আমরা পুট করবো হচ্ছে প্লাস 50, ওয়াই এর জায়গায় লিখবো আমরা মাইনাস 32। এবার এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, প্লাসে মাইনাসে মাইনাস সাইন আসবে, 50 ইন্টু 32 বাই 100। তাহলে কত আসছে এখান থেকে? 50 থেকে 32 মাইনাস করো 18, আরো মাইনাস হবে, এটা কাটলাম 2 আর এটা কাটলাম 16, তাহলে 18 থেকে 16 মাইনাস হবে, তাহলে আসছে পজিটিভে 2। তাহলে পজিটিভে 2 এসছে মানে আমি কি বলবো, আমার 2% প্রফিট হবে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। খুব সিম্পল কনসেপ্ট একটা, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এর কনসেপ্ট। এটা যেমন আমরা প্রফিট লসের চ্যাপ্টারেতে ইউজ করতে পারি, তেমন আমরা পার্সেন্টেজের বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে পারি। যে জায়গায় আমরা দেখবো প্রোডাক্টের রুল রয়েছে অথবা সাকসেসিভ কোনো পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে, যেমন এই জায়গায় কনসেপ্টটা কিন্তু সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জের, তাই কিন্তু আমরা এখানে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পেরেছি। চলে গেলাম নেক্সট কোশ্চেনে। টাইম এন্ড ডিস্টেন্স থেকে দেওয়া নেক্সট কোশ্চেন বলছে স্কুটার গাড়ি এবং ট্রেনের গতির অনুপাত 1:4:6। যদি তাদের সবগুলির সমান দূরত্ব অতিক্রম করে, মানে প্রত্যেকটা গাড়ি কিন্তু সমান দূরত্ব অতিক্রম করছে, মানে ডিস্টেন্সটা বলে দিয়েছি ইকুয়াল, তাহলে প্রতিটি গাড়ির গতির সাথে সময়ের অনুপাতটা কি হবে? গতিগুলো তো দেওয়া আছে অনুপাতে, সময়ের অনুপাতটা জানতে চেয়েছে। তাহলে বুঝে গেলাম যে এখানে দূরত্ব যেহেতু ইকুয়াল, তাহলে গতিবেগের অনুপাত যা হবে, সময়ের অনুপাতটা ইনভার্স হয়ে যাবে, রেসিপ্রোকাল হয়ে যাবে। তাহলে রেসিপ্রোকাল রেশিও বের করতে গেলে আমরা কি করি? রেসিপ্রোকাল রেশিও বের করতে আমরা যখন একের মান লিখতে চাই, তখন আমরা একটাকে বাদ দিয়ে বাকি দুটো নাম্বারকে গুণ করে দিই। বাকি দুটো নাম্বার মানে 4 16 64, তাহলে লিখলাম 64। আমরা কি করছি, টাইম রেশিও বের করছি। টাইম রেশিও কি করে বের করছি, এই রেশিওটা রেসিপ্রোকাল রেশিও করে। নেক্সট 4টাকে বাদ দিয়ে বাকি দুটো নাম্বারকে গুণ 16, আর নেক্সট 16কে বাদ দিয়ে বাকি দুটো নাম্বারকে গুণ 4। তো এই তিনটে নাম্বারই দেখো 4 দিয়ে ক্যান্সেল আউট হচ্ছে, 4 16 64, 4 4 16, 4 1 4। তাহলে ফাইনালি আমরা আনসার যেটা পেলাম 16:4:1, এটাই হচ্ছে টাইম রেশিও। এটা স্পিড রেশিও, এটা হচ্ছে টাইম রেশিও। যেহেতু ডিস্টেন্স ইকুয়াল, তাই কিন্তু আমরা এরকম রেসিপ্রোকাল রেশিও করতে পারলাম, নাহলে কিন্তু করা যেত না। এ এবং বি এর অনুপাত 2:3 2:1 অনুপাতে, আচ্ছা, এ এবং বি এর কাছে 2:1 অনুপাতে কিছু টাকা আছে। এ যদি বি কে 2 টাকা দেয়, তাহলে টাকাটা 1:1 অনুপাতে হয়ে যাবে। এ আর বি এর কাছে টাকাটা 1:1 অনুপাতে হয়ে যাবে। তাহলে তাদের প্রাথমিক টাকার পরিমাণটা কি ছিল? চাইলে অপশন টেস্ট করে না, এখানে দেখো প্রত্যেকটা যে অপশন দেওয়া আছে, প্রত্যেকটা অপশন দেখো 2:1 2:1 2:1 2:1 করে দেওয়া আছে। কিন্তু যদি আমি সি অপশনের দিকে তাকাই, আমি যদি দেখি যে এ বি কে 2 টাকা আরো দেয়, তাহলে এর দিক থেকে 2 টাকা কমবে আর বি এর দিকে 2 টাকা বাড়বে। তাহলে এর দিকে টাকাটার পরিমাণ 6 হবে আর বি এর দিকে টাকাটার পরিমাণও 6 হবে, রেশিওটা 1:1 হবে। যেহেতু স্টেটমেন্ট অনুযায়ী স্যাটিসফাই হয়ে যাচ্ছে, টাকাটা 1:1 অনুপাত হয়ে যাবে, তাহলে অপশন সি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। খুব সিম্পল কোশ্চেন একটা। নেক্সট কোশ্চেনে মুভ করলাম।
অ্যাভারেজের কোশ্চেন বলছে 30 জন শিক্ষার্থীর একটা দলের গড় ওজন হচ্ছে 67 কেজি। 5 জন ছাত্র যাদের গড় ওজন 87 কেজি ওই গ্রুপে যুক্ত হচ্ছে এবং 5 জন ছাত্র যাদের গড় ওজন 56 কেজি ওই গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে নতুন গড় কি হবে? দেখো, যারা গ্রুপে ঢুকছে, ভালো করে শুনবে, যারা গ্রুপে ঢুকছে তাদের ওয়েট কিন্তু অ্যাভারেজ ওয়েটের থেকে বেশি। যারা গ্রুপে ঢুকছে তারা অ্যাভারেজ ওয়েট 67 ছিল, তার থেকে দেখো বেশি ওয়েটের লোকজন ঢুকছে, তাহলে অ্যাভারেজ কি হয়ে যাবে? বাড়িয়ে দেবে তারা। আর যারা বেরিয়ে যাচ্ছে 56 কেজি ওয়েট, অ্যাভারেজ ওয়েট 56 কেজি, তারা দেখো এই অ্যাভারেজের থেকে কম, তাহলে এরা বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু কি হবে? অ্যাভারেজটা বাড়ে, মানে দুটো কেসেই কিন্তু অ্যাভারেজ বাড়তে চলেছে। তাহলে এক কাজ করা যাক, এখানে আমরা রিপ্লেসমেন্টের কনসেপ্ট ইউজ করতে পারি। দেখো 5 জন ছাত্র ঢুকছে, 5 জন বেরোচ্ছে। 5 জন ছাত্র ঢুকছে যারা কত করে অ্যাভারেজ এজ নিয়ে ঢুকছে? 87 করে। আর যারা বেরোচ্ছে তারা 56 করে অ্যাভারেজ এজ নিয়ে, অ্যাভারেজ ওয়েট নিয়ে বেরোচ্ছে। তাহলে এখানে তোমরা একটা গ্যাপ চেক করে নাও, এখানে কত গ্যাপ মেনটেন হচ্ছে একবার দেখেন। তাহলে 87 আর এখানে কত? 56। তাহলে মাইনাস করলে কত আসছে? এখান থেকে মাইনাস করলে আসছে হচ্ছে 31 এর একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। এবার এই 31 এর ডিফারেন্সটা একজনের, কিন্তু এখানে তো 5 জন রিপ্লেস হয়েছে, তাহলে ইন্টু 5 করলে আমরা পাচ্ছি কত? 155। তাহলে 155 টোটালে বাড়বে, কিন্তু যদি টোটালে 155 বাড়ে তাহলে অ্যাভারেজে কত বাড়বে? স্টুডেন্টের সংখ্যা কিন্তু 30 জনই রয়েছে, 5 জন বেরিয়ে গেল, তার জায়গায় 5 জন ঢুকছে, 30 জনই আছে, তাহলে এটাকে আমরা 30 দিয়ে ডিভাইড করবো। 30 দিয়ে ডিভাইড করলে কত পাচ্ছি আমরা? 3 দিয়ে যদি কাটি, 3 দিয়ে কাটলে নিচে আসছে 10, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 1 3, তারপর 20, 3 6 18, 3 6 18, মোটামুটি এরকম আসছে ভ্যালুটা। আরো একবার চেক করি, হ্যাঁ এমনই আসছে। এবার নিচে 10 রয়েছে যখন, তখন ডেসিমেলটা আরো এক ঘর বাঁদিকে সরবে, তাহলে 5.166 এমন টাইপের ভ্যালু আসবে। তো এটা হচ্ছে সেই নাম্বারটা অ্যাভারেজকে বাড়িয়ে দেবে। এই যে নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে অ্যাভারেজকে বাড়িয়ে দেবে। নতুন অ্যাভারেজ কত হবে? 67 প্লাস 5.16। 67 এর সঙ্গে 5.16 অ্যাড করে দাও, 67 প্লাস 5.16, পরপর 66 রয়েছে, তুমি লিখতে পারো নাও লিখতে পারো। ডেসিমেলের পর তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটাতেই দুটো করে ডিজিট নিয়েছে হাইস্ট, তাহলে অ্যাড করলে আসবে 72.16। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে নিউ অ্যাভারেজ 72.16। অপশন বি তে আমরা দেখতে পাচ্ছি, অপশন বি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমরা দেখে নিলাম এখানে যে রিপ্লেসটা করা হচ্ছে সেইখানে 86 কেজির লোকজন ঢুকছে আর এখানে 56 কেজির লোকজন বেরোচ্ছে, তাহলে এখানে যে গ্যাপটা 31 কেজির গ্যাপ আছে, এরকম 5 জন আছে, ইন্টু 5 করলাম, তাহলে 155 টোটালে বাড়বে। অ্যাভারেজে কত বাড়বে? 30 দিয়ে ডিভাইড 51.2, কত? 5.16 অ্যাভারেজে বেড়ে যাবে। অরিজিনাল অ্যাভারেজ ছিল 67, নতুন অ্যাভারেজ হয়ে যাবে 72.16। ওকে, নেক্সট। 5 বছর আগে বালি এবং গীতার বয়সের অনুপাত ছিল হচ্ছে 3:4। 10 বছর পর তাদের বয়সের অনুপাত 6:7। তাদের বর্তমান বয়সের মধ্যে পার্থক্য কত সেটা জানতে চাওয়া হয়েছে। দেখো, 5 বছর আগে থেকে তুমি বর্তমানকে পেরিয়ে 10 বছর পরে ঢুকছো। 5 বছর আগে থেকে তুমি বর্তমানকে পেরিয়ে 10 বছর পরে ঢুকছো, মানে 15 বছর করে দুজনকার বয়স কিন্তু বাড়বে। এখানে বয়সের ডিফারেন্স আছে হচ্ছে 1 ইউনিট, এখানেও বয়সের ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট। আমরা জানি যে দুজনের মধ্যে বয়সের ডিফারেন্স কিন্তু কখনো চেঞ্জ হয় না। যেমন এখানে দেখো ডিফারেন্স আছে 1 ইউনিটের, এখানেও ডিফারেন্স আছে 1 ইউনিটের। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে রেশিওতে কোনো প্রবলেম নেই। 3:4, 6:7 এই রেশিওতে কোনো প্রবলেম নেই। প্রবলেম নেই মানে আমি এই রেশিওটাকে আর এই রেশিওটাকে কিছু দিয়ে গুণ করবো না, যেমন আছে তেমন নিয়েই কাজ হবে। আমি দেখতে পাচ্ছি যে বালির বয়স 5 বছর আগে থেকে যখন আমি বর্তমানকে পেরিয়ে 10 বছর পরে ঢুকবো, তখন বালির বয়সও বাড়বে 15 বছর আর গীতার বয়সও সেই মুহূর্তে বাড়বে হচ্ছে 15 বছর। তাহলে আমি বলতে পারি যে বালির বয়স দেখো 3 থেকে 6 হয়েছে, সেই 3 ইউনিটের মানই হচ্ছে 15 বছর। 3 ইউনিটের মানই হচ্ছে 15 বছর। 3 ইউনিটটা কোত্থেকে পেলাম? এই যে 3 থেকে 6 যে হচ্ছে, 3 ইউনিট বাড়ছে বালির বয়স। বা তুমি এখান থেকে এটা বলতে পারো যে গীতার বয়স যে 4 ইউনিট থেকে 7 ইউনিট হচ্ছে, এই যে 4 ইউনিট থেকে যে 7 ইউনিট হচ্ছে, 3 ইউনিট যে বাড়ছে, সেই 3 ইউনিটের মানটাই হচ্ছে 15 বছর। জানতে চাওয়া হয়েছে কি? দুজনের মধ্যে বয়সের পার্থক্য। পার্থক্য তো 1 ইউনিটের, তাহলে 1 ইউনিট মানে কত বের করুন। 1 ইউনিট মানে হচ্ছে 5 বছর হয়ে যাবে। আনসার খুব সিম্পল কোশ্চেন, অপশন বি হয়ে গেল হচ্ছে রাইট আনসার। ঠিক আছে। 3টে পাইপ এ, বি এবং সি একটি চৌবাচ্চা 6 ঘন্টা ভরাট করতে পারে। 2 ঘন্টা একসাথে কাজ করার পর সি বন্ধ হয়ে যায় এবং এ, বি 7 ঘন্টার মধ্যে অবশিষ্ট অংশ পূরণ করতে পারে। সি পুরো চৌবাচ্চা পূরণ করতে কত সময় নেবে? সিম্পল কোশ্চেন, দেখো আমরা অংশ দিয়ে করে দিই। বলছে 3টে পাইপকে একসাথে চালিয়ে দিলে 6 ঘন্টায় চৌবাচ্চা ভর্তি হয়ে যায়। 2 ঘন্টা কিন্তু 3টে পাইপ একসাথে চলেছে, তাহলে 2 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি যে 1/3 অংশ ভর্তি হবে, তাই না? 6 ঘন্টায় টোটাল ভর্তি হয়, তার মধ্যে 2 ঘন্টা
তিনজনে যদি একসাথে চলে তাহলে 1/3 অংশ ভর্তি হবে। এবার 1/3 অংশ যদি ভর্তি হয়ে যায়, পড়ে থাকলো কত অংশ? 1 - 1/3, মানে 2/3 অংশ পড়ে থাকলো। সেই 2/3 অংশটা ভর্তি কি করেছে? সেই 2/3 অংশ ভর্তি করেছে এ আর বি 7 ঘন্টা। তাহলে আমি এখানে লিখতে পারি 2/3 অংশ ভর্তি করতে 7 ঘন্টা সময় লাগে। তাহলে এক অংশ ভর্তি করতে সময় কতক্ষণ লাগবে? এই 2/3টা উল্টে 7-এর সাথে গুণ হয়ে যাবে, 7 × 3-2 হয়ে যাবে, মানে কত? 21-2 ঘন্টা লাগছে। একুশের 2 ঘন্টা লাগছে। ওকে, আচ্ছা 21-এর 2 ঘন্টায় কিন্তু এ এবং বি একসাথে পুরো চৌবাচ্চা ভর্তি করতে পারে, আর এখানে এ বি সি পুরো চৌবাচ্চা ভর্তি করতে 6 ঘন্টা নেয়। তাহলে তুমি যদি এই ফর্মুলাটা লাগিয়ে দাও এখানে x × y/x - y, তাহলে সি পুরো চৌবাচ্চা ভর্তি করতে কত সময় নেবে সেটা পেয়ে যাবে। x × y মানে 6 × 21/2, নিচে এই দুটো ডিফারেন্স। আচ্ছা এই দুটো ডিফারেন্স কত আসবে? 6 আর 21-এর 2 এর ডিফারেন্স কত? 6 আর 21-এর 2 এর ডিফারেন্স হচ্ছে 9-এর 2। তাহলে নিচে 2 2 কেটে যাবে, নিচে 2 2 কেটে যাবে, তাহলে 6 × 21/9, 3 দিয়ে কাটো, নিচে 3, উপরে 2, আর উপরে একটা কত 21 আছে, এটা কেটে 7 হলো, 7 দুগুণে কত হয়ে গেল? 14 হয়ে গেল। তাহলে ফাইনালি আমরা আনসার পেলাম 14 ঘন্টা, অপশন সি একটা। ক্যালকুলেশন নিজের মতন করে নিই, একটু দেখে নিই। এখানে ফর্মুলাটা x × y/x - y, ফর্মুলা আমরা মানগুলোকে পুট করলাম। কি কি মান পুট করলাম? তিনজনে মিলে একসাথে চৌবাচ্চা ভর্তি করতে 6 ঘন্টা নেয়, আর এ আর বি দুজনে মিলে চৌবাচ্চা ভর্তি করতে 21-এর 2 ঘন্টা নেয়। পুরো চৌবাচ্চা ভর্তি করতে 21-এর 2 ঘন্টা নেয়। এখানে যে 7 ঘন্টা সময় নিচ্ছে সেটা পুরো চৌবাচ্চা না, 1/3 অংশ ভর্তি অলরেডি হয়ে গেছে, 2/3 অংশ ভর্তি করতে হতো, সেই 2/3 অংশ ভর্তি এ আর বি করছে 7 ঘন্টায়। তাহলে টোটাল চৌবাচ্চা ভর্তি করতে কত সময় নিয়েছে সেটা বের করলাম। তারপর আমরা ওই ফর্মুলা বসালাম x × y/x - y। চাইলে তোমরা এলসিএম মেথডেও করতে পারতে এর পরের স্টেপ থেকে। চলে গেলাম পরের কোশ্চেনে। তিনটি দ্রব্যের বিক্রয় মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে 5:6:9 এবং তাদের ক্রয় মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে 4:5:8। তাদের নিজ নিজ শতকরা লাভের অনুপাতটা নির্ণয় করতে হবে যদি প্রথম এবং শেষটার লাভ সমান হয়। আচ্ছা প্রথমটার লাভ ক টাকা হচ্ছে? দেখো 4 টাকায় কেনা, 5 টাকায় বিক্রি, 1 টাকা লাভ। আর দ্বিতীয়টার লাভ দেখার দরকার নেই, বলছে প্রথমটার লাভ এবং শেষটার লাভ যেন সমান হয়। 8 টাকায় কেনা, 9 টাকায় বিক্রি, হ্যাঁ এখানেও 1 টাকা লাভ। তাহলে প্রথমটার লাভ এবং শেষটার লাভটা হচ্ছে ইকুয়াল আছে। তাহলে আমরা এখান থেকে অনুপাতগুলো বের করে নেবো যে প্রফিট পার্সেন্টেজের অনুপাতগুলো কি ছিল। তারপর 4 টাকায় কেনা, 5 টাকায় বিক্রি, মানে 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি, মানে 1 টাকা প্রফিট। 4 টাকার উপর 1 টাকা প্রফিট মানে 25% প্রফিট। তাহলে প্রথমটার ক্ষেত্রে 25% প্রফিট হলো। সেকেন্ডটার ক্ষেত্রে 5 টাকায় কিনে 6 টাকায় সেল, মানে 20% প্রফিট, 20% প্রফিট। আর তারপর 8 টাকায় কিনে 9 টাকায় সেল, মানে 12.5% প্রফিট। 8 টাকায় কিনে 1 টাকা প্রফিটে বিক্রি করা, মানে 12.5% প্রফিট। ব্যাস, এইগুলোর অনুপাত বের করে নাও। এগুলোর অনুপাত যদি বের করো তাহলে কাটবে কত দিয়ে? এগুলোকে ডবল করে নিই, ডবল করলে 50, 40 আর কত পাই? এটা 25, 5 দিয়ে কেটে দিই, 5 × 10 = 50, 5 × 8 = 40, 5 × 5 = 25। তাহলে ফাইনালি আমরা আনসার যেটা পেলাম সেটা পেলাম হচ্ছে 10:8:5। 10:8:5 রয়েছে অপশন বি তে। তাহলে অপশন বি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। এ, বি এবং সি একসাথে একটি কাজ 8 দিনে করতে পারে। এর দক্ষতা বি এর দ্বিগুণ, মানে এর কর্মদক্ষতা হচ্ছে বি এর দ্বিগুণ, এবং বি এর দক্ষতা সি এর 40%। মানে সি যদি 100 করে কাজ করে তাহলে বি এর দক্ষতা হচ্ছে সি এর 40%, বি 40 করে কাজ করবে। আর বি যদি 40 করে কাজ করে, এর দক্ষতা বি এর আবার কি দ্বিগুণ, তাহলে এ 80 করে কাজ করবে। চাইলে এগুলোকে আমরা রেশিও কনভার্ট করে নিই, ছোট করে নিই। ছোট তুমি করো, পিছন দিক থেকে একটা করে শূন্য কেটে দাও, একটা করে শূন্য কেটে দিই। তুমি চাইলে এখন 2 দিয়েও ক্যান্সেল আউট করতে পারো, ক্যান্সেল আউট করেও তোমরা কিন্তু এখানে এফিসিয়েন্সি রেশিওটা দেখতে পারো কত আসছে। তো যাই হোক, আমি এখানে তিনজনকার এফিসিয়েন্সি আমি পেয়ে গেছি। এ এর এফিসিয়েন্সি হচ্ছে 8, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4, আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে 10। এগুলো সব এফিসিয়েন্সি, EFF লিখে দিলাম। ওকে, আচ্ছা মোট কাজের পরিমাণ বের করতে হবে। টোটাল দেখো এরা 22 করে কাজ করে, একদিনে দেখো 22 করে কাজ করছে। এরকম ভাবে 8 দিন কাজ করলে কাজ শেষ হয়, তাহলে টোটাল কাজের পরিমাণ 22 × 8। টোটাল কাজের পরিমাণ হচ্ছে 22 × 8। এবার বলছে এই কাজটা সি যদি একা করতো তাহলে কত সময় লাগতো? তাহলে ডিভাইড করবো আমরা সি এর এফিসিয়েন্সি 10 দিয়ে। তাহলে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 11 হয়, 2 দিয়ে কাটলে নিচে 5 আসে, তাহলে 88/5। 88/5 কোথায় অপশন রয়েছে? 88/5, 5 × 17 = 85, 86, 87, 88, অপশন এ 17 পূর্ণ 3/5। তাহলে আনসার হয়ে যাবে 17 পূর্ণ 3/5। ক্লিয়ার হয়েছে? নেক্সট, দুই বন্ধু একটি কাজের জন্য টোটাল এত টাকা নিয়েছে।
টোটাল এত টাকা নিয়েছে। বলছে একজন একা এটি 12 দিনে করতে পারে আর অন্যজন 16 দিনে করতে পারে। একজন বিশেষজ্ঞের সহায়তা তারা কাজটা 4 দিনের মধ্যে শেষ করে ফেলছে। মানে বলছে যে ধরো দুই বন্ধুর নাম আছে, একটা এ আর একটা বি। এ বলছে একটা কাজ শেষ করতে 12 দিন সময় নেয়, আর বি বলছে ওই কাজটা শেষ করতে 16 দিন সময় নেয়। এবার বলছে আর একজন নতুন ব্যক্তি, তার সাহায্যে কাজটা 4 দিনে শেষ হয়ে গেছে। কাজটার জন্য বরাদ্দ হচ্ছে 960 টাকা। বলছে এই সি ব্যক্তিটা কত টাকা পাবে? তাহলে যার যেমন এফিসিয়েন্সি সে তেমন টাকা পাবে, যার যেমন এফিসিয়েন্সি সেই অনুপাতে টাকা কিন্তু ভাগ হবে। তাহলে এখানে আমরা এই তিনটে সংখ্যা লসাগু করে দিই। 16 দুগুণে 32, 32 হয়ে যাবে লসাগু, না 32 লসাগু হবে না, 12 আছে এখানে। এখানে লসাগু কত হবে? 48 লসাগু হয়ে যাবে 48, 48 হয়ে যাবে লসাগু। 4 এফিসিয়েন্সি, 3 এফিসিয়েন্সি, এখানে 12 এফিসিয়েন্সি। আচ্ছা, 4 টাকার এফিসিয়েন্সি, এ এর হচ্ছে 4 এফিসিয়েন্সি, বি এর হচ্ছে 3 এফিসিয়েন্সি, আর তিনজনের মিলিয়ে 12 এফিসিয়েন্সি, মানে সি এর এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে টোটাল 12 টাকার মধ্যে সি 5 টাকা পেতে চলেছে, বি 3 টাকা পেতে চলেছে, এ 4 টাকা পেতে চলেছে। টোটাল এত টাকা ডিস্ট্রিবিউট হবে তিনজনের মধ্যে। বিশেষজ্ঞের পারিশ্রমিক কত? তাহলে বলবো 960 ইন্টু বিশেষজ্ঞ কত পাবে? 5 পাবে, কার মধ্যে? 12-র মধ্যে। 8 12 96, তাহলে 400 টাকা পাবে। তাহলে অপশন এটা 400 টাকা হয়ে যাবে রাইট আনসার। একটি ট্রাক, গাড়ি এবং ট্রেনের গতির অনুপাত দিয়ে দিয়েছে 3:8:12। গাড়িটা সমানভাবে চলে এবং গাড়িটা সমবেগে চলছে আর কি, এবং 13 ঘন্টায় এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে গাড়িটার গতিবেগ কত? এটাকে 13 দিয়ে ভাগ করে দিই। 17 17 9 13 104, 8 80 কিলোমিটার পার আওয়ার, কিমি পার আওয়ার। ঠিক আছে, এটা কার গতিবেগ? এটা হচ্ছে গাড়িটার গতিবেগ। 1040-কে 13 দিয়ে ভাগ, 80 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, গাড়িটার গতিবেগ দেখো, অনুপাত আমি দেখতে পাচ্ছি এখানে 8 আছে, তাহলে 8 মানে 80। চেয়েছে কি? বলছে যে ট্রাক এবং ট্রেনের গড় গতি কত। চলো ট্রাকের গতি কত দেখে নি। ট্রাকের গতি হয়ে যাবে হচ্ছে 30, আর ট্রেনের গতি হয়ে যাবে 120। এদের গড় গতি কত? তাহলে এদের গড় গতি হচ্ছে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। 150-150-কে 2 দিয়ে ভাগ, তাহলে 150-কে 2 দিয়ে ভাগ মানে হয়ে যাবে কত? 75, 75। আচ্ছা, গড় গতি বের করতে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হলো দুটো আলাদা আলাদা গাড়ি বলে। ঠিক আছে, আমরা যে গড় গতি বের কোশ্চেন গুলো করি সেখানে কিন্তু কনসেপ্টটা আলাদা, 2 × x × y by x + y এরকম টাইপের কনসেপ্ট ইউজ হয়। তো সেটা কিন্তু আলাদা কনসেপ্ট, এটা আলাদা কনসেপ্ট। এবার নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে 2 বছর আগে রাজীবের বাবা তার বয়সের 7 গুণ ছিল। মানে রাজীব যদি 1 বছর হয় তাহলে রাজীবের বাবা 7 বছর, মানে গুণটা 7 গুণ ছিল। এখন থেকে 4 বছর পর, মানে হচ্ছে বর্তমানকে পেরিয়ে যখন 4 বছর পরে তুমি যাবে, তার মানে প্রত্যেকেরই বয়স 6 বছর করে বাড়বে। 2 বছর আগে থেকে তুমি বর্তমানকে পেরিয়ে 4 বছর পরে যাচ্ছ, জনকারী বয়স 6 বছর করে বাড়বে। রাজীব আর তার বাবার বয়সে 1/4 হবে। মানে ব্যাপারটা বললো এটা হচ্ছে যদি বাবা হয় আর এটা যদি রাজীব হয়, রাজীব 1 বাবা 7, এটা হচ্ছে প্রথম অনুপাত দিয়ে দিয়েছে। আর তারপরের অনুপাত কি দিয়েছে? 1:4, এটা হচ্ছে পরের অনুপাত দেওয়া আছে। দেখো দুজনের মধ্যে বয়সের ডিফারেন্স কিন্তু কখনো চেঞ্জ হওয়ার না। এখানে বয়সের ডিফারেন্স আমি দেখছি 6 ইউনিট আছে, এখানে দেখছি 3 ইউনিট আছে। তাহলে কাজ করবো, নিচের অনুপাতটাকে আমি 2 দিয়ে গুণ করে দেবো যাতে ওটাও 6 ইউনিটে কনভার্ট হয়ে যায়। তাহলে 2 দিয়ে গুণ করার পর এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে হচ্ছে 2। এটা 8 হয়ে যাবে, ওটা কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। এটা পরিষ্কার করে লিখি, এটা 2 হয়ে গেল। ওকে, এবার দেখো বাবার বয়স 1 ইউনিট বাড়ছে বা রাজীবের বয়সে 1 ইউনিট বাড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা প্রশ্নের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে প্রত্যেকেরই বয়স 6 বছর করে বাড়ছে। তাহলে এই 1 ইউনিটের মানে হচ্ছে 6 বছর। চেয়েছে কি? রাজীবের বর্তমান বয়স কত? চলো রাজীবের 1 ইউনিটের মান আমি পেয়ে গেছি 6 বছর, আর এই 1 ইউনিটের মান যেটা আমি পেয়েছি সেটা তার মানে 2 বছর আগেকার বয়স। তাহলে বর্তমানে কি হবে? এটার সঙ্গে আরো 2 যোগ, মানে 8 বছর হয়ে যাবে হচ্ছে স্যার অপশন 8। 1 মিনিট, 8 বছর হয়ে যাবে হচ্ছে আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এ 25% লাভে বি কে একটি দ্রব্য বিক্রি করে, বি এটি 20% লাভে সি কে বিক্রি করে। সি এত টাকা দিচ্ছে, মানে সি এত টাকায় জিনিসটা কিনছে, তাহলে দ্রব্যের দাম কত? শুরুতে দাম কত ছিল জানতে চেয়েছে। তাহলে সি এর কাছে দাম আমি দেখতে পাচ্ছি 1125, সেটা থেকে যদি আমি বি এর কাছে ঢুকি, বি বলছে 20% লাভে সি কে বিক্রি করেছে, তাহলে বি এর কাছে দামটা হবে 100/120 দিয়ে গুণ করলে যেটা হয় সেটা, ইন্টু
এ বি কে 25% লাভে বিক্রি করেছে, তাহলে এর কাছে দ্রব্যটার দাম হয়ে যাবে 100/125। এটা দিয়ে গুণ করলে ক্যালকুলেট করে যেটা হবে সেটা হচ্ছে আমার ফাইনাল আনসার। তাহলে এটা তুমি কেটে দাও পুরোপুরি, এটা পুরোপুরি 9 দিয়ে কেটে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা 3 দিয়ে 3, এটা 3 দিয়ে 4 করে দিলাম, এটা কেটে করে দিলাম 25। তার মানে 25 ইন্টু 3 ইন্টু এখানে 100, একটা শূন্য মনে কাটবে, আনসারটা কত হবে? আনসারটা হয়ে যাবে হচ্ছে 750। ওকে, একবার দেখে না, 100টা আর কোন একটা শূন্য কাটবে, এটা 3, এটা 40 হতো। ওকে, তাহলে জিরোর সাথে জিরো কাটবে, তাহলে আনসারটা হয়ে যাবে হচ্ছে 750 টাকা। অপশন সি এরটা হয়ে যাবে রাইট আনসার। 2 কিলোমিটার দৈর্ঘ্যের একটা ট্রেন হাইওয়েতে সমান্তরাল একটি ট্র্যাকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলছে। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কিন্তু অনেক, 2 কিলোমিটার, সে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলছে। যদি একটা গাড়ি হাইওয়েতে ট্রেনের একই দিকে সেম ডিরেকশনে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যায়, তার মানে রিলেটিভ স্পিড বোঝা যাচ্ছে এখানে কত? 20 কিলোমিটার পার আওয়ার। এই যে 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ট্রেনটা যাচ্ছে আর গাড়িটা যাচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার গতিবেগে সেম ডিরেকশনে, তার রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ কত? 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 2 কিলোমিটার কভার করতে টোটাল কত সময় নেবে? সময় বের করতে আমরা দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করি, তার মানে 1/10 ঘন্টা সময় নেবে। 1/10 ঘন্টা সময় নেবে। এই 1/10 ঘন্টা ধরে গাড়িটা কত কিলোমিটার কভার করবে সেটা বার করতে হবে। গাড়ির গতিবেগ দেখা যাচ্ছে 80, তাহলে 80-র সাথে আমি গুণ করে দেবো কত? 1/10, তার মানে 8 কিলোমিটার কভার করবে। যদি গাড়িটা ট্রেনকে অতিক্রম করতে চায়, তাহলে গাড়িটাকে 8 কিলোমিটার কভার করতে হবে, তবে সে ট্রেনটাকে পেরোতে পারবে। 8টা পরপর বিজোড় সংখ্যার গড় দিয়ে দিয়েছে 82। 8টা পরপর বিজোড় সংখ্যা, তাহলে 8টা পজিশন করে নিলাম, 1 2 3 4 5 6 7 8, 8টা পজিশন করে নিলাম। তাদের গড় বলে দিয়েছে কত? 82। তাহলে মিডল পোর্শনে থাকবে 82, তার এইখানে থাকবে 81, এখানে থাকবে 83। এই করে করে তুমি সিরিজটাকে সাজাও। এদিকে 2 এর গ্যাপে গ্যাপে ছোট হতে হতে যাবে, এদিকে 2 এর গ্যাপে গ্যাপে বড় হতে হতে যাবে। বলছে 4টে পরপর জোড় সংখ্যার যোগফল বলে দিয়েছে এইটা। আচ্ছা, 4টে পরপর জোড় সংখ্যার যোগফল যদি এটা হয়, তাহলে 4টে, এখন লাস্ট কি জানতে চেয়েছে একবার দেখে নি, বিজোড় ক্ষুদ্রতম সংখ্যা এবং জোড় বৃহত্তম সংখ্যার যোগফল কত? চলো এখানে বিজোড় ক্ষুদ্রতম সংখ্যা। বিজোড় ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে এইদিকে যেতে যেতে যে সংখ্যাটা ক্ষুদ্রতম পাবো সেটা বিজোড় ক্ষুদ্রতম। তাহলে এদিকে হবে কত? 79, 77 আর 75। তাহলে 75 হচ্ছে বিজোড় ক্ষুদ্রতম সংখ্যা, এই নাম্বারটাকে আমি নেবো, এটা হচ্ছে 75। আর কি দেখো, 4টে পরপর জোড় সংখ্যার যোগফল যদি এটা হয়, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করলে তো আমরা গড় পেয়ে যাবো। 4 দিয়ে ভাগ করে, 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 8 32, 4 7 28, 87। তাহলে 4টে পরপর জোড় সংখ্যা 1 2 3 4, 4টে পজিশন করে নিলাম, মিডলে থাকবে 87, কিন্তু মিডল পজিশন পাচ্ছি না, আমরা এদিকে লিখবো 86 আর এদিকে লিখবো 88। আর জোড় বৃহত্তম সংখ্যা 88-র পরে হয়ে যাবে কত? 90। এই সংখ্যাটাকে নেবো, ঠিক আছে। তাহলে আমরা 75 আর 90 এর কি করে দেবো? যোগ করে দেবো। 75 আর 90 যোগ করলে কত হয়? 165। অপশন ডি এরটা হবে রাইট আনসার। 90 আর 75 যোগ করে দিলাম। ক্লিয়ার? অনিল একটি দ্রব্যের মূল্য 50% বাড়িয়ে চিহ্নিত করে, মানে 100 টাকা জিনিস 150 টাকা লিখে রেখেছে, বা 100x টাকার জিনিস 150x লিখে রেখেছে। বলছে তারপর রমেনকে 20% ছাড় দিয়ে বিক্রি করছে। ওকে, রমেন যে দামে কিনলো, যে ছাড় দেওয়ার পর রমেন যে দামে কিনছে তার থেকে 20 টাকা বেশি দামে বিক্রি করছে। আর রমেনের বিক্রয় মূল্য 30% বেশি দ্রব্যটির প্রকৃত ক্রয় মূল্যের চেয়ে। দেখো, দ্রব্যটির প্রকৃত ক্রয় মূল্য হচ্ছে আমি 100x ভেবে নিলাম, সে এমআরপি করে রেখেছে হচ্ছে 150x, আর রমেন কিনলো জিনিসটা কততে? এখান থেকে 20% ডিসকাউন্ট, এটা 20% কত? এটা 20% হচ্ছে 30। তাহলে এখান থেকে ডিসকাউন্ট দিয়ে দাও 120x, এত টাকায় রমেন কিনলো জিনিসটা। কেনার পরে এবার বলছে 20 টাকা বেশি দামে দ্রব্যটাকে বিক্রি করলো, তাহলে এটার সাথে আরো 20 টাকা বাড়িয়ে দাও, তাহলে এই দামে দ্রব্যটাকে কি করেছে? বিক্রি করেছে। আর এই বিক্রয় মূল্যটা বলছে যে তার প্রকৃত দাম তার থেকে 30% বেশি, তাহলে এটা 30% বেশি মানে 130x, তার ইকুয়াল টু 130x। তাহলে এখান থেকে 10x এর মান তুমি পেয়ে গেলে হচ্ছে 20, x এর মান পেয়ে গেলে হচ্ছে 2। কি বার করতে বলেছে? দ্রব্যটির প্রকৃত ক্রয় মূল্য। আচ্ছা, রমেনের কত শতাংশ লাভ হবে? আচ্ছা, এক্স এর মান আমরা পেয়ে গেছি, এক্স এর মান পেয়ে গেছি, মানে রমেনের কেনা দাম ছিল হচ্ছে 240 টাকা। কেনা দাম কত ছিল? 120x, মানে 240 টাকা। তাহলে 240 টাকায় কেনা, 20 টাকা লাভে বিক্রি, কত পার্সেন্ট লাভ সেটা বেরিয়ে যাবে এখান থেকে। 100কে 12 দিয়ে ভাগ,
8.13%, 8.33 আছে অপশনে, এই যে অপশন ডি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। 8.33% প্রফিট হবে। আচ্ছা, নেক্সট প্রশ্নে, বর্ধমান থেকে একটা নির্দিষ্ট জায়গায় বাস এবং ট্রেনের ভাড়ার অনুপাত দিয়ে দিয়েছে 3:4। যদি ট্রেনের ভাড়া 20% এবং বাসের ভাড়া 10% বৃদ্ধি পায়, তাহলে বাস এবং ট্রেনের নতুন ভাড়ার অনুপাত কি হবে? ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাচ্ছে, ট্রেনের ভাড়া কোনটা? এইটা। 20% যদি বৃদ্ধি পায়, তুমি ভেবে নাও একটার ভাড়া 30 আছে, একটার ভাড়া 40 আছে, 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা 20% 8 টাকা, 8 টাকা বাড়িয়ে দাও 48 হয়ে যাবে। আর এটা কি হচ্ছে? 10% বৃদ্ধি পাচ্ছে, মানে 3 টাকা বৃদ্ধি পাবে, হয়ে যাবে কত? 33। তার নতুন অনুপাত হয়ে যাবে 33:48। এই দুজনেই তোমার 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে 11, 3 দিয়ে কাটলে 16, তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে 11:16। 11:16 রয়েছে অপশন বিতে, অপশন বি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। যখন চালের দাম 12.5% বেড়ে যায়, একজন ব্যক্তি 18 টাকায় 250 গ্রাম চাল কম পান। 12.5% একটা ফ্র্যাকশন ভ্যালু আছে, তুমি চাইলে ইউজ করতে পারো, নাও ইউজ করতে পারো, তোমার চয়েস। এখানে 12.5% যদি চালের দাম বেড়ে যায়, তাহলে 250 গ্রাম চাল তুমি বেশি পাও 18 টাকায়, বলছে প্রতি কেজি চালের বর্তমান মূল্য নির্ণয় করো। দেখো এখানে কি করতে হবে, 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু ছাড়াও কাজ করা যায়। আমরা কি করব, এই যে 18 টাকার 12.5% বের করতে পারি, বা অথবা এভাবে করতে পারি, চলো দাম আগে কি ছিল আর এখন কি হলো, এভাবে করে দিই। সাড়ে 12%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/8, মানে দাম 8 টাকা ছিল আগে, এখন হয়ে গেল 1 টাকা বেড়ে 9 টাকা, এইরকম কনসেপ্ট। এরকম দামের সঙ্গে ব্যবহারের রেসিপ্রোকাল সম্পর্ক হয়, দামের সাথে ব্যবহারের রেসিপ্রোকাল সম্পর্ক হয়, 9:8 হয়ে যাবে। ব্যবহার দেখো 1 ইউনিট কমানো হয়েছে, আর ব্যবহার প্রশ্নে বলেছে 250 গ্রাম কমানো হয়েছে, তাহলে 1 ইউনিট মানেই হচ্ছে 250 গ্রাম। তাহলে তুমি বের করবে হচ্ছে এখানে 8 ইউনিট। আচ্ছা, বর্তমান মূল্য জানতে চেয়েছে, প্রতি কেজি চালের বর্তমান মূল্য। যখন চালের দাম এত % বেড়ে যায়, তখন বর্তমান মূল্য মান হচ্ছে এখনকার দাম, ঠিক আছে? তার মানে 8 ইউনিটের মান আমাকে আগে বের করতে হবে। এই 8 ইউনিটের মান কত? 8 ইউনিটের মান কত হবে? 2 কেজি। 8 ইউনিটের মান কত হবে? 2 কেজি হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে 2 কেজি তুমি চাল পাও, কত টাকায় পাও? 18 টাকায় পাও। তাহলে 1 কেজি চালের দাম কত? 18কে আমরা 2 দিয়ে ভাগ করবো, 1 কেজি চালের দাম হচ্ছে 9 টাকা। আমি যা বললাম সেটা তোমরা একবার দেখে নাও। 18 টাকায় আমরা পাচ্ছি হচ্ছে 2 কেজি চাল, তাহলে 1 কেজি চালের দাম কত? 9 টাকা হয়ে যাবে আনসার। বর্তমান দাম বলেছে মানে এখনকার দাম, এখনকার দাম মানে হচ্ছে আমি 8 ইউনিটের মান বের করবো, এখন কত কেজি আমি চাল পাচ্ছি, 18 টাকায় পাচ্ছি, 18কে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, 1 কেজি চালের দাম আমরা পেয়ে যাবো। দুধ ও জলের মিশ্রণে 12.5% জল আছে। এই ধরনের 200 গ্যালন মিশ্রণে আরো কতটা জল যোগ করতে হবে যাতে নতুন মিশ্রণে 37.5% জল থাকে? এবার দেখো, আমি তো জল যোগ করছি, আমি ভাবলাম একটা মিশ্রণ ছিল, 200 গ্যালনের মিশ্রণ ছিল, সেই 200 গ্যালনের মিশ্রণে 12.5% বলেছে জল আছে, তাহলে বাকি দুধ আছে কত? 87%। এখন আমি জল যোগ করার পর নতুন মিশ্রণে যদি এত % জল হয়ে যায়, দুধের পরিমাণটা তো একই থাকবে। তাই ভাবলাম x লিটার আমি জল যোগ করেছি। এখান থেকে এরকম লিখতে পারি আমরা যে 200 লিটারের এত % যদি জল থাকে, তাহলে 87.5% কি আছে? দুধ রয়েছে। সেটা ইকুয়াল কার সাথে? ইকুয়াল 200 প্লাস x। আমি x লিটার জল ঢেলেছি, এখন মিশ্রণটার পরিমাণ 200 প্লাস x হয়েছে, তার কত % দুধ রয়েছে, এত % যদি জল থাকে, তাহলে বাকিটা মানে 62.5%। না, এবার x এর মানটা হিসাব হবে, এটার সাথে এটা কাটলো, 12.5 দিয়ে কাটি, এটা 12.5 দিয়ে 5 হবে, 12.5 দিয়ে কত হবে? 7 হবে, ঠিক করলাম? 7 12 84, হ্যাঁ, 5 12 60, ওকে। তাহলে এখানে কত আসছে? 1400, আর এটা আসছে হচ্ছে 1000 প্লাস 5x, তাহলে এটা ওদিকে যাবে, 400 হবে বাই 5 হবে, তাহলে x এর মান হয়ে গেল কত? 80। 5 8 40, 80 গ্যালন। তাহলে 80 গ্যালন হয়ে যাবে, অপশন ডি এরটা হয়ে যাবে রাইট আনসার। এছাড়া তুমি রেশিও মেথডেও করতে পারতে, রেশিও মেথডেও কোশ্চেন সলভ করা যায়, ঠিক আছে? আমরা ফ্র্যাকশন ভ্যালুগুলো লিখতাম, 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/8, মানে দুধ রয়েছে তোমার এত % জল আছে, মানে হচ্ছে 1 লিটার জল আছে, বাকি 7 লিটার দুধ রয়েছে, এরকম ভাবে তুমি লিখতে পারতে। লিখে দুধের পরিমাণটাকে আমরা সমান করতাম, সমান করে আমরা আনসার বের করতাম, ওভাবেও করা যায়। চলো আমরা একরকম ভাবে সলভ করে দেখালাম, কোশ্চেনটার আনসার হচ্ছে 80 গ্যালন।
একজন পুরুষ এবং একজন বালক 36 দিনে একটা কাজ করতে পারে। যদি লোকটি শেষ 10 দিন কাজ করে তাহলে কাজটা 40 দিনে সম্পন্ন হয়। তার মানে ব্যাপারটা দাঁড়ালো দুজনে মিলে কাজ করলে 36 দিন, ম্যান আর বয় একসাথে কাজ করলে কাজ 36 দিনে শেষ হয়, ইন্টু 36, এটা প্লাস আছে। হ্যাঁ, ম্যান আর বয় একসাথে কাজ করলে কাজ 36 দিনে শেষ হয়। সেই কাজটাই বলছে যদি লোকটি শেষ 10 দিন কাজ করে, তার মানে প্রথম 30 দিন একসাথে করে কাজ হয়েছে, প্রথম 30 দিন ম্যান আর বয় একসাথে কাজ করেছে, তারপরে 10 দিন লোকটা কাজ করেছে, 10 দিন লোকটা কাজ করেছে, ম্যান কাজ করেছে। আচ্ছা, এটা ওদিকে শিফট করে, তাহলে 6m প্লাস বি ইকুয়াল টু 10m। এখান থেকে আমরা বের করছি হচ্ছে ম্যান আর বয়ের এফিসিয়েন্সি রেশিও কি। ওকে, আচ্ছা, 6m টা এদিকে যদি শিফট করে তাহলে এদিকে 6b হয়ে যাবে আর এদিকে হয়ে যাবে হচ্ছে 4m। তাহলে ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 6 করে আর বয়ের এফিসিয়েন্সি হচ্ছে 4 করে। চাইলে ছোটও করতে পারি, নাও করতে পারি। এফিসিয়েন্সি পাওয়ার পর এবার মোট কাজের পরিমাণ দেখো, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 10, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 10, 36 দিনে কতটা কাজ হবে? 360 ইউনিট, এটা হচ্ছে মোট কাজ। এবার বলছে এই মোট কাজটা ওদের ছেলেটা একা কতদিন সময় নেবে ওই কাজটা শেষ করতে। ছেলেটার এফিসিয়েন্সি কত? ছেলেটার এফিসিয়েন্সি তো 4, তাহলে 4 দিয়ে ভাগ করে দেবে এটাকে, 4 9 36, তাহলে 90 দিন সময় নেবে। তাহলে ছেলেটা যদি একা কাজ করে তাহলে 90 দিনে কাজটা শেষ হতো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে টাইম অ্যান্ড ওয়ার্ক সিলেবাসের আন্ডারে, সিলেবাসে এটা এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসবে। আমাদের লাস্ট কোশ্চেন বলছে একটা নাম্বার দেওয়া, বলছে এখান থেকে সবচেয়ে ছোট একটা সংখ্যা তুমি বিয়োগ করবে যাতে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা তৈরি হয়। তাহলে এখান থেকে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করবে যাতে একটা পূর্ণবর্গ সংখ্যা তৈরি হয়। তো এটার প্রসেসটা হচ্ছে ভাগ প্রক্রিয়া বর্গমূল। তাই নাম্বারটাকে আমি কি করবো? ভাগ প্রক্রিয়া বর্গমূল করবো। দেওয়া আছে 549,162। ভাগ প্রক্রিয়া বর্গমূল করার নিয়ম কি? শেষ দিক থেকে দুটো দুটো করে নাম্বার নিয়ে পেয়ার, আর নামটা হবে হচ্ছে স্কোয়ারের নামটা, 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16। এই করতে করতে 54 যাবো, 28 64 বড় হয়ে যাচ্ছে, 7 7 49, 7 7 49, 5 ওপর থেকে পুরো 91 নামলো, আর 7-এর ডবল 14 এখানে গিয়ে বসলো। এখানে আমি এমন একটা নাম্বার বসাবো, যা বসাবো তাই দিয়ে গুণ। যদি আমি 3 বসাই 3 দিয়ে গুণ, 4 বসালে 4 দিয়ে গুণ, আমি যদি 4 বসাই তাহলে 144 কে 4 দিয়ে গুণ হবে, 144 কে 4 দিয়ে গুণ হলে 4 4 16 হয়ে যায়, 4 14 56 57, 576 আসছে, লিখলাম 576। আচ্ছা, এখানে 4টাকে এখানে বসাবো আর মাইনাস করে কত আসছে? 5, 7টাকে 8, 9 1, আর ওপর থেকে নামলো হচ্ছে পুরো 6 আর 2, তাহলে এটা আছে হচ্ছে 1562। নেক্সট 74-এর ডবল, 8, 7 2 14, 148। 148-এর পাশে আবার একটা এখানে নাম্বার বসাবো, আমি তো একই বসাবো, 1 দিয়ে গুণ করলে তবে এটা আসবে 1481, আর একটা এখানেও যাবে, মাইনাস করলাম 1, মাইনাস করলাম 8 8 আর 16, 81, তাহলে 81 অপশানে রয়েছে, 81 অপশানে রয়েছে। তাহলে ভাগশেষ এসছে 81, তাহলে আমি যদি এই সংখ্যাটা থেকে 81 মাইনাস করি তাহলে বিয়োগফল যেটা আসবে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে। তো আশা করি আমরা যে কোশ্চেনগুলোকে সলভ করে দেখালাম তোমরা বুঝতে পেরেছো। টোটাল 20টা কোশ্চেন সলভ করেছি। নেক্সট ভিডিওর অপেক্ষায় থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড কিপ লার্নিং।